মেয়েদের গালে থাপ্পড় মেরে কি মজা, নরম গাল থাপ্পড় মেরে অনেক মজা। কিছু বুঝছেন না তো? চলুন ফ্ল্যাশব্যাকে যাই। আর কোনোদিন যেন আমার পিছনে না দেখি। কি করতে যে তোর মতো কুত্তির পিছনে যাব? কি আমি কুত্তি? তুই কুত্তি না হলে কলেজের সব ছেলেগুলো তোর পিছনে কুত্তার মতো ঘুর ঘুর করতো না। তোর মতো লুচ্চার সাথে প্রেম করা আমার সবচেয়ে বড় ভুল হইছে। আমি তো লুচ্চাই, সেটা এখন বুঝলি? তোর সাথে কেন যে কথা বলছি, অসহ্য একটা। এখন তো অসহ্য লাগবেই কুত্তি। আমারে কুত্তি বলবি না। তাহলে তোকে কি বলবো, ইরা কুত্তি? আপদ বিদায় হ, তোর সাথে ব্রেকআপ। তুই ব্রেকআপ করার কে? এই নে আমি ব্রেকআপ করছি। আর এই যে তোর ব্রেকআপের গিফট বলে মুখ থেকে চুইংগামটা বের করে ওর চুলে লাগিয়ে দিলাম। যা, তুই তো আমাকে ভুলে যাবে, কিন্তু চুইংগামের জন্য তোর আমাকে মনে রাখতে হবে। ঠাটা বলে দিলাম একদম। ওখানে থাকলে হয়তো আমার কপালে কষ্ট ছিল। এই হলো ফ্ল্যাশব্যাক। এখন বর্তমানে আসুন, এবার আপনাদের সাথে পরিচয়টা সেরে নেই। আমি ইমন, বাবা মার দুই মাত্র সন্তান, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। বর্তমানে এলাকার বাইরে আছি। আর যার কাছ থেকে পালিয়ে আসলাম সে হলো আমার এক্স ইসরাত জাহান ইরা। আমরা সেম ইয়ারে পড়ি। ইরাও এখানে পড়তে এসেছে। ও থাকে গার্লস হোস্টেলে, আমি থাকি মেসে। 1 বছর হলো আমার আর ওর রিলেশন। 1 বছরের মধ্যে প্রতি সপ্তাহে আমাদের ঝগড়া হবে, আর বাকি দিনগুলো রাগ করে চলে যেত। আমি ইরাকে প্রথম প্রপোজ করেছিলাম। ও কিছুদিন ঘোরানোর পরে অ্যাকসেপ্ট করেছিল। ভেবেছিলাম আমার লাইফটা খুব ভালোই কাটবে, কিন্তু পরে থেকে ও প্যারা দেওয়া শুরু করলো। কিছু হলেই গায়েল মায়ের একসাথে। আমিও আজ সবগুলো সুদে আসলে তুলে নিলাম। নরম গালে থাপ্পড় মেরে কি মজা। ইচ্ছা করতেছে আরো 2-1টা মেরে আসি গিয়ে, কিন্তু না, বেশি জিনিস ভালো না। বন্ধুদের কাছে আসলাম, তখন সিয়াম বলল, কিরে হাঁপাচ্ছিস কেন? মামা ইরার সাথে ব্রেকআপ করে আসলাম। তাহলে থাম, আমি গিয়ে প্রপোজটা করে আসি। ওর সাথে রাগারাগি করে আসলাম, আমার রাগটা তোর উপর দিবে। তাহলে থাক, চল মেসে যাই। চল। তারপর মেসে এসে শরীরটা বিছানায় এলিয়ে দিলাম। কিছুক্ষণ পর ফোনটা বেজে উঠলো। হ্যালো, কে? নাম্বারটা দেখ। ভাইয়ার নাম্বার। ভাইয়া বলো। একটা ঘটনা ঘটে গেছে। কে মরলো আবার? আরে ধুর, ফাজলামি করিস না। কি হয়েছে সেইটা বলো। আমি যখন কুমিল্লায় থাকতাম তখন একটা মেয়ে আমার সাথে কাজ করতো। মেয়েটা না অনেক সুন্দরী। ভালো তো। আমি মেয়েটাকে ভালোবাসি। ভালো তো, তারপর? মেয়েটাও আমাকে খুব ভালোবাসে। ভালো তো, তারপর? আমি ওকে বিয়ে করতে চাই। ভালো তো, তারপর? তুই আব্বু আম্মুকে বল না। তারপর? শুধু তারপর তারপর করতেছিস কেন? কি করবো সেটা বল। তাতে আমি কি পাবো? কি চাস? ওকে, কিন্তু আগে কাজ। ওকে ভাই, তুই আম্মুকে গিয়ে বল। তুই আয় না। টিসির জন্য অ্যাপ্লাই করছিলাম না, ওটার জন্য থাকতে হবে। ও আচ্ছা, তারপর? আমি আব্বু আম্মুকে ফোন দিয়ে পুরাই পাম দিচ্ছি। তুই আমার ভাই, তুই ছাড়া আমার কে আছে বল। হয়েছে মনে, আর পাম দিতে হবে না, কথাটা যেন মনে থাকে। থাকবে। শোন, ফোনে লোড দিয়ে দে, আব্বুর সাথে কথা বলতে হবে। 2 মিনিট দাঁড়া। ফোন কেটে দিলাম। কিছুক্ষণ পর ভাইয়া ফোনে 100 টাকা লোড দিল। কিছুক্ষণ পর আম্মুকে ফোন দিলাম। আম্মু কেমন আছো? ভালো বাবা, তুই? আম্মু ফোনে টাকা নাই, ফোনটা একটু ব্যাক করো তো। মিথ্যা কথা বললাম। আমি ফোনটা কেটে দিলাম। কিছুক্ষণ পর আম্মু ফোন ব্যাক করলো। হ্যাঁ, কি বলবি বল। আম্মু, আসলে ভাইয়া না একটা মেয়েকে ভালোবাসে। মেয়েটা অনেক ভালো, কিন্তু ভয় বলতে পারছে না। দেখতেও কিন্তু হেব্বি সুন্দর। আমি দেখিনি, পরীর মতো সুন্দর দেখতে। তুমি না করো না আম্মু, আম্মুকে রাজি করো প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা, আমি ফাহাদের সাথে কথা বলতেছি আর তোর আব্বুকেও বলতেছি। ওকে আমার সুইট মা, তুমি দুনিয়ার বেস্ট মা। হয়েছে, আসবি কোন দিন? টিসি দিলে আমি চলে যাব। আচ্ছা, ভালোভাবে থাকিস। ফোনটা রেখে দিয়ে দিলাম এক ঘুম। বিকেলে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে সিয়ামকে নিয়ে ঘোরাঘুরি করতে বের হলাম। ঘোরাঘুরি শেষে মেসে আসলাম। রাধে ভাইয়ার ফোন। হ্যালো, কি করিস? পাম দিস না, আম্মু ফোন দিয়েছিল। দিছিল। কি বললো? রিয়ার বাসার নম্বরটা নিল আর বিয়ের ডেট ঠিক করলো। তোর তো ঈদ লেগে গেল তাহলে। ধুর বেটা, বিয়ে কোনো দিন? আগামী শনিবার। তুই আসবি না? না, পরের রবিবার টিসি দিবে, ওটা নিয়েই যাব। আমার বিয়ে আর তুই আসবি না? মন খারাপ করিস না ভাইয়া, আমি যাব এখন। তাহলে আমি ডেট পিছাই দেব। না, বেছানোর দরকার নেই।
আমি বিয়ের কয়েকদিন পরে যাব। আমি ফোনটা কেটে দিলাম। ভাইয়া আর আমি অনেকটা ফ্রি। তারপর দিলাম এক ঘুম। পরে আর কলেজে গেলাম না। ভাইয়ার বিয়ে হয়ে গেল। ভাইয়ার সাথে এই কয়দিনে অনেক কথা হয়েছে, ভাবির সাথেও অনেক কথা হয়েছে। ইরার কথা এখন খুব মনে পড়ছে, ওর পাগলামিগুলো মনে পড়ছে, কিন্তু এখন তার কিছু করার নেই। ও ব্রেকআপ করে দিয়েছে, আজ টিসি দেবে। কলেজে গেলাম। কলেজে গিয়ে দেখি ইরার বান্ধবী টিসের সাথে দেখা। কেমন আছো? ভালো, তুমি? ভালো। হেতি কোথায়? বাসায় গেছি, ওর বোনের বিয়ে। ভালো থাকো, একবারে চলে যাচ্ছি। ও আচ্ছা, ভালোভাবে যেও। আমি আর সিয়াম টিসি নিয়ে মেসে ফিরলাম। আমি আর সিয়াম দুজনে একসাথে টিসি নিচ্ছি, কারণ আমরা দুজন ছোটবেলা থেকে একে অপরের সাথে থাকি। আমার এই জায়গায় চয়েস করা দেখে সিয়ামও এই জায়গায় আসে। এখন নিজের শহরে যাব, বাঘের মতো চলাফেরা করব। পরের দিন সকালে ব্যাগ নিয়ে বাসার উদ্দেশ্যে বের হলাম। 6 ঘন্টা যাত্রার পরে বাসায় পৌঁছালাম। বাসায় এসে কলিং বেল দিলাম। কলিং বেল দেওয়ার পরে কিছুক্ষণ পর একটা মেয়ে এসে দরজা খুলে দিল। এটা নিশ্চয় আমার ভাবি যান। ভাইটু, কেমন আছো? জড়িয়ে ধরে বললাম। ভালো, ভেতরে আসো। আগে বলো ভাইয়া কই? রুমে আছে। আমি ভাইয়ার রুমে গেলাম। ভাইয়া ঘুমাচ্ছে। ভাইয়া, ভাইয়া। আরে তুই কখন এলি? এখনই। বাইক কই আমার? পরে কথা হবে, এখন ঘুমাতে দে। ওহো, কাজের সময় কাজই, কাজ পড়ালেই পাজি। ভাবি, তুমি কিছু বলো না ভাইয়াকে। কি হয়েছে? আমি তো কিছুই বুঝলাম না। তারপর আমি ভাবিকে সবকিছু খুলে বললাম। তাহলে দেখো ভাবি, ভাইয়া কি অন্যায় করছে না? ঠিকই তো। কাল তোমায় বাইক কিনে দেবে, তুমি যাও গিয়ে ফ্রেশ হয়ে নাও। ওকে ভাবি, তবে না খুব কিউট, একদম আমার আম্মুর মতো। হয়েছে, আর পাম দিতে হবে না, যাও ফ্রেশ হয়ে নাও। আচ্ছা, আমি আম্মুর সাথে কথা বলে আসি। আমি আম্মুর কাছে গেলাম। রান্নাঘরে রান্না করছে, পিছন থেকে জড়িয়ে ধরলাম। কেমন আছো মা? আরে তুই কখন আসলি? একবারও ফোন করলি না যে? এত প্রশ্ন? যেটা প্রশ্ন করছি সেটার উত্তর দাও। তুই এসে গেছিস, এখন ভালো থাকবো। যা রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে। রুমে আসলাম, এসে ফ্রেশ হয়ে দিলাম এক ঘুম। এক ঘুমে রাত্রে ঘুম থেকে উঠে ফোন টিপতে থাকলাম। তখন আম্মু খেতে ডাকলো। খেতে গিয়ে দেখি সবাই খেতে বসেছে। তারপর সবার সাথে আমিও খেতে বসলাম। একসাথে অনেক গল্প করলাম। তারপর আমি রুমে আসলাম। রুমে এসে ইয়ারফোন কানে ঢুকিয়ে গান শুনছি। প্রতিদিন রাত্রে আমার ইয়ারফোন কানে না নিলে ঘুম আসে না। গান শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে গিয়েছি নিজেও জানি না। পরের দিন সকালে ভাবি এসে ডাক দিল। ইমন, ওঠো। ভাবি, আর একটু ঘুমাই না? ঘুমাও, তাহলে আর বাইক কিনতে যেতে হবে না। বাইক? বিছানা থেকে উঠে বললাম। হুম আচ্ছা, আমি কিছুক্ষণের মধ্যে আসছি। ফোনে বেশি চার্জ ছিল না, তাই রাধা হয়তো বন্ধ হয়ে গিয়েছে। আমি ফোনটা চার্জে দিয়ে ফ্রেশ হয়ে নিচে আসলাম। নিচে এসে নাস্তা করে রেডি হয়ে আমি ভাবি আর ভাইয়া শোরুমে গেলাম। তারপর বাইক কিনলাম। এই নাও চাবি, ঘুরে আসো। আমি চাবিটা নিয়ে ভাইয়ার হাতে দিলাম। বাইকটা তোমাদের দেওয়া, তাই তোমরাই প্রথম খোলো, বাসায় গিয়ে দেখা হবে। ভাইয়া প্লাস ভাবি মানতে চাচ্ছিল না, আমি ওদের জোর করে দিলাম। তারপর সিয়ামকে ফোন দিলাম। কিছুক্ষণ পর সিয়াম আসলো। সিয়াম আসার পরে আমরা দুজন ঘোরাঘুরি করতে লাগলাম। একসময় মাঠে গেলাম। পিছন থেকে কে একজন ডাক দিল। পিছনে তাকিয়ে দেখি মিতু, স্কুল লাইফের বন্ধু। কিরে, কেমন আছিস? ভালো, তুই? ভালো। কোন দিন আসলি তোরা? খাল আসছি, চল বসে গল্প করি। তিনজন মাঠে বসে অনেকক্ষণ গল্প করলাম। তারপরে দুপুরে বাসায় চলে আসলাম। বাসায় এসে খাওয়া দাওয়া করে দিলাম এক ঘুম। বিকেলে উঠে ফ্রেশ হয়ে বের হয়ে পড়লাম ঘোরাঘুরি করতে। সন্ধ্যায় বাসায় ফিরলাম কিছুক্ষণ ঘোরাঘুরি করে। তারপর ভাই আর ভাবির সাথে বসে বসে অনেকক্ষণ গল্প করলাম। এভাবে এক সপ্তাহ কেটে গেল। ভাবির সাথে আমার খুব ভালো সম্পর্ক গড়ে উঠলো। ভাবি আমাকে ভাইয়ের চোখে দেখে। ভাবির কোনো ছোট ভাই নেই আর আমার কোনো বোন নেই, তাই আমরা ভাই বোনের সম্পর্কেই থাকি। তাই ভাবি আমাকে ভাই তোকে এখনো জুতা মারেনি তোর কপাল। তুই আমার সাথে যাবি, তার কারণ তোর বোন আমার ভাবে আর আমার ভাই তোর দুলা ভাই। আমার কথা শুনে ইরার উপর ঠাড়া পড়ার মতো অবস্থা। এই, আমি বিয়ে মানি না। আমি এক্ষুনি আপুর বাসায় নিয়ে যাব। তাই নাকি? যা, তাহলে আমি আমার ভাইয়ের আবার বিয়ে দিব। ইরা আমার কথা শুনে চুপ করে রইল। কি, বাসায় যাবেন নাকি ফিরে যাবেন? ইরা ব্যাগটা নিয়ে উঠে দাঁড়ালো আর সামনে হাঁটতে থাকলো। আমি আর পিছনে হাঁটতে থাকলাম। আমি বাইকের সামনে এসে দাঁড়ালাম, কিন্তু ইরা হাঁটতেই থাকলো। এই যে ম্যাডাম, বাইক এখানে। ও পিছনে তাকালো।
আমার কাছে আসলো। আমি বাইক স্টার্ট দিলাম, কিন্তু ও দাঁড়িয়েই থাকলো। কি হলো, ওঠার ইচ্ছা আছে কি? ইরা বাইকে উঠে বসলো। বাসার দিকে যেতে লাগলাম। তখন ইরা বলল, শোন আপু, যেন না জানে যে তুই আমাকে চিনিস আর আমাদের সম্পর্ক ছিল। সেটা তুই না বললে আমি বলতাম। হুম, ভালো। বাইক চালাচ্ছিলাম, হঠাৎ সাইড মিররে ইরার চেহারাটা দেখলাম। চুলগুলো বাতাসে উঠছে আর ও সেটা হাত দিয়ে ঠিক করছিল। দেখতে খুব ভালো লাগছিল। চুইংগামের জন্য নতুন একটা হেয়ার কাটিং দিতে পারলি, কিন্তু একটা থ্যাঙ্কসও দিলি না। কুত্তা, ওই দিন যদি তোরে পাইতাম, জানিস আমার চুইংগাম উঠাতে কত কষ্ট হইছে। ভালো তো। ইরা আর কোনো কথা বললো না। বাসায় আসার সময় রাস্তায় মিতুর সাথে দেখা। মিতু আমাদের দেখেই ডাক দিল, কই দাস? মার্কেটে যাব একটু। এটা কে? ভাবির বোন। আমাকে একটু মার্কেটে নিয়ে যাবি? তুই যা, আমি আসছি। আচ্ছা, তাড়াতাড়ি আয়। তারপর আমি বাসার সামনে গিয়ে ইরাকে নামিয়ে দিলাম। তুই যা, আমি আসছি। তারপর আমি ইরাকে নিয়ে বাসার সামনে এসে ইরাকে বাইক থেকে নামিয়ে দিলাম। ইরা আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। আমি বাইকটা ঘুরিয়ে মিতুর কাছে আসলাম। তারপর ওকে নিয়ে মার্কেট করলাম। মার্কেট করার শেষে বাসায় ফিরলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম। কিছুক্ষণ পর ভাবি এসে খাবারের জন্য ডেকে গেল। খাবারের জন্য নিচে আসলাম। নিচে এসে দেখছি ইরা বসে আছে। আমি ওর সামনে বসলাম। কিছুক্ষণ পর হঠাৎ ফোনটা বেজে উঠলো। তারপর ফোনটা বের করে দেখি মিতুর ফোন। হ্যালো। কই তুই? পার্কের পাশের রাস্তায়। পার্কে আয়, আমি ওয়েট করছি। আচ্ছা দাঁড়া। ফোনটা রেখে দিয়ে মিতুর কাছে গেলাম। গিয়ে দেখছি ও পার্কে বসে আছে। আমি বাইকটা রাখলাম আর ইরাকে বললাম, আপনি এখানে বসুন, আমি আসছি। আসলে আমি এখানে এসেছি ইরাকে জ্বালানোর জন্য। আমি জানি ইরা এখনো আমাকে অনেক ভালোবাসে, কিন্তু প্রকাশ করে না। আমি মিতুর কাছে গিয়ে বসলাম আর গল্প করতে থাকলাম। এদিকে ইরা একা একা বসে আছে আর ভাবছে। কুত্তাটা কোনোদিন ভালো হবে না, এই জন্যই ওর সাথে আমার রিলেশনটা ভাঙলো। ইচ্ছে করছে গিয়ে মাথা ফাটিয়ে দেই। কি রকম কাছে গিয়ে বসে আছে, কুত্তা লুইচ্চা বজ্জা। ইরা মনে মনে ইমনকে যা ইচ্ছা তাই বলে গালি দিচ্ছিল। অন্যদিকে মিতু আর ইমন বসে আছে। হঠাৎ করে মিতু ইমনের কাঁধে মাথাটা রাখলো। এইটা দেখে ইরা রাগের চরম পর্যায়ে পৌঁছে গেল। ইরা বাইকটাতে দিল এক লাথি, বাইকটা নিচে পড়ে গেল। আমি পিছনে একটা শব্দ শুনে পিছনে তাকালাম। পিছনে তাকিয়ে দেখি বাইকটা নিচে পড়ে আছে। আমি লাফ দিয়ে বাইকের কাছে চলে আসলাম। ও আল্লাহ, আমার নতুন বাইক! ইরা তখন একটা লাঠি দিয়ে পিছনের ইন্ডিকেটরে মারলো। সঙ্গে সঙ্গে ওটা ভেঙে পড়ে গেল। ওই খাড়া খাড়া, আমার নতুন বাইকটারে ভাঙার তোর সাহস কেমনে হয় কুত্তি? কুত্তা, তোর বাইকেরও ভাঙবো আর তোকেও। বলে আমার পায়ের জোরে এক লাঠি দিয়ে বাড়ি মারলো। সাথে সাথে আমার জোরে ব্যথা লাগলো। আহা, লাগছে তো। এমনিতে আমার বাইক ভাঙছিস, আমাকে মারা, তোকে আর ছাড়বো না বলে ওর হাতের লাঠিটা টান দিয়ে অন্যদিকে ফেলে দিলাম আর ওর কোমরে হাত দিয়ে ওকে নিজের কাছে নিয়ে আসলাম। ইরা ছাড়ার জন্য ছটফট করছে। কুত্তা ছাড় আমায়। আমি ওর ঠোঁটের কাছে হাত দিয়ে চুপ করতে বললাম। আমি ওর ঠোঁটের কাছে ঠোঁট নিয়ে গেলাম। ইরা বড় বড় চোখ করে আমার দিকে তাকালো। ওর আরো কাছে যেতেই ও ওর চোখ বন্ধ করে নিল। ইরা মনে মনে বলল, ইমনের এমন কাছে আসায় কেমন জানি একটা অন্যরকম ভালো লাগা কাজ করলো, তাই নিজের চোখ বন্ধ করে ফেললাম। আমি ইরার যত কাছে যাচ্ছিলাম ওর নিঃশ্বাসের শব্দগুলো শুনতে পাচ্ছিলাম। ইরার আরো কাছে যখন গেলাম তখন ওর নিঃশ্বাসের শব্দ আরো ভালোভাবে শুনতে পাচ্ছিলাম। ইরার ঠোঁট জোড়া যেন আমাকে আকৃষ্ট করছে। ওর ঠোঁটগুলো আমার কাছে গোলাপের পাপড়ির মতো লাগছিল। তখনই আমি ওর ঠোঁটে আমার ঠোঁট বসিয়ে দিলাম। ইরাকে কিস করার সাথে সাথে ও চোখ খুললো আর মনে মনে বলল, ইমন কিস করার সাথে সাথে কেমন যেন একটা ভালো লাগা অনুভূতি কাজ করতে লাগলো। প্রথমে কিছুটা ভয় পেয়েও গিয়েছিলাম। 3 মিনিট পর ইরাকে ছেড়ে দিলাম। আজ ওকে প্রথম কিস করলাম। দুজনেই হাওয়াচ্ছি। কুত্তা, তুই আমাকে কিস করলি কেন? ওই, তুই আমার বাইক ভাঙতে চাইছিলি কেন? আমার ইচ্ছে হয়েছে, আমি ভাঙছি। আমারও ইচ্ছে হয়েছে, আমি কিস করছি। কেন? আমার ঠোঁট কি তোর বাপের সম্পত্তি? না, আমার ভাবির সম্পত্তি। তাই দেখে তুই আমাকে কিস করবি? সেটা আমার বাইক ভাঙচুর করার আগে ভাবার দরকার ছিল। ইরা আর কিছু বলল না। আমার মেয়েদের কথা মনে পড়তে আমি মেয়েতুর কাছে আসলাম। দেখছি ও ফোন টিপছে, হয়তো কিছু দেখেনি। তখন আমি মিতুকে বললাম, কি রে, কি করিস? তুই কই গেলি তখন? একটা কাজ ছিল, বাসায় যাবো, চল। চল। আমি এটার কাছে আসলাম।
দেখছি ও একটা গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আমি বাইকটা তুলে স্টার্ট দিলাম। লজ্জায় ইরার সাথে কথা বলার কোনো ইচ্ছা হচ্ছে না। এমন করে যে কি হয়ে গেল ইরা ভাবতে লাগলো। ইমন কি তাহলে এখনো আমাকে ভালোবাসে? আমি তো এখনো ওকে ভালোবাসি, কিন্তু কুত্তাটা বুঝলে তো সবসময় ওই লুচ্চামি করতেই লাগবে। মনে হচ্ছে গলা টিপে মেরে ফেলি বাদরটাকে। আমি নিজেও ভাবতে পারিনি ইমন আমাকে কিস করবে। এইসব ভাবতে ভাবতে ইরার ঠোঁটে একটা মুচকি হাসি ফুটে ওঠে। দুজনে বাসায় আসলাম। ফ্রেশ হয়ে রুমে গিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর আম্মু খেতে ডাকলো। নিচে খেতে গিয়ে দেখি ইরা বসে আছে। আম্মু, ভাইয়া আর আব্বু কই? ওরা আসেনি, তোরা খেয়ে নে। ইরা আমার সামনে বসে আছে। দুজনে মাথা নিচু করে খাইতে লাগলাম। ভাবি আসলো। রে ইরা, কেমন ঘুরলি? ভালো আপু, জায়গাটা অনেক সুন্দর। আচ্ছা, খেয়ে নে। আমি খেয়ে আমার রুমে গেলাম। রাতে ঘুম ধরছিল না, তাই ছাদে গেলাম। একটু পর মিতুর কল আসলো। কি রে, কি করিস? এই তো ছাদে দাঁড়িয়ে আছি, তুই? শুয়ে আছি। আমি মিতুর সাথে কথা বলতে লাগলাম। তখন ইরা ছাদে আসে। ইরা ছাদে এসে দেখে ইমন কার সঙ্গে যেন হেসে হেসে কথা বলছে। তখন ইরার প্রচন্ড রাগ উঠে যায়, কারণ ইরা তো ইমনকে এখনো ওর নিজের থেকেও বেশি ভালোবাসে। তখন ইরা মনে মনে বলল, কুত্তাটা কোনোদিনও ঠিক হবে না। নিশ্চয়ই ওই বদমাইশ মেয়েটার সাথে কথা বলছে। আজ ওর একদিনকে তো আমার একদিন। তখন আমি সামনে তাকিয়ে দেখি ইরা। মৃদু, ফোনটা রাখো, আমি পরে ফোন দিচ্ছি। আচ্ছা। মৃদু ফোনটা রাখলো। ইরা আমার সামনে আসলো। কার সাথে কথা বলছিলে? কেন, মৃদুর সাথে। এরপর থেকে যেন ওই ডাইনির সাথে কথা বলা আর না দেখি, বলে দিলাম। কেন, কথা বললে কি করবা? কি করব দেখাচ্ছি, দাঁড়া। ইরা আমার কাছ থেকে ফোনটা নিয়ে নিল আর বলল, ফোন পাবি না। যখন দরকার হবে আমার কাছে বলবি, আমি দিব। না, ফোন ছাড়া আমার ঘুম আসে না, ফোন লাগবেই আমার। বলছি না পাবি না। আমি ইরার কাছ থেকে ফোনটা নিতে গেলাম। তখন ও ওর চোরাই পকেটে ফোনটা চালান করে দিল। চোরাই পকেট কি জানতে চাইবেন না। এইবার নিয়ে দেখা। মনটা আমার হতাশ হয়ে গেল। আমি নিজে যেতে লাগলাম। তখন ইরা আমার হাতটা টেনে ধরলো। ও আমার ঠোঁটের সাথে ঠোঁটটা লাগিয়ে দিল আর ভাবতে লাগলো। হঠাৎ আমার কি যে হলো, ইমনকে কাছে টেনে নিয়ে ওর ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিলাম। ওকে কিস করার সময় ওর শরীরে এক অদ্ভুত ঘ্রাণ আমাকে ওর আরো কাছে টানতে লাগলো। 5 মিনিট পর ওকে ছেড়ে দিলাম। ইরা ভাবে কিস করবে আমি ভাবতে পারিনি। তখন ইরা বলল, আই লাভ ইউ। বলেই ইরা দৌড়ে নিচে চলে গেল। আমি আমার নিচের রুমে চলে আসলাম। শুয়ে শুয়ে ভাবছি এতক্ষণ কি হয়ে গেল, আমার সাথে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। নিজেই ব্রেকআপ করলো, আবার নিজে আই লাভ ইউ বলছে। আমার সাথে এমন করা আমি এবার দেখে নেব। কাঁদিয়ে যদি না ছাড়ি তাহলে আমার নাম ইমন না। সব প্ল্যান ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে কেউ একজন আমার দিকে তাকিয়ে আছে। চোখ খুলে দেখি ইরা। কি ব্যাপার, আপনি এখানে? আপনি কাকে বলছো? আপনাকে। মজা নেওয়া বাদ দে, মায়ের খাবি কিন্তু। অজানা কাউকে তো আপনি করেই বলতে হয়। ফাজলামি বাদ দে, নিচে আয়, আপু নাস্তা করতে ডাকছে। বলে ইরা নিচে চলে গেল। মনে হয় কিছুটা রেগে গিয়েছে। আমি ফ্রেশ হয়ে নিচে খাবারের জন্য গেলাম। দেখছি সবাই বসে আছে টেবিলে। আমি টেবিলে বসলাম। ইরা আমার মুখোমুখি বসে আছে। খাওয়ার সময় ইরা আমার পায়ের উপর ওর পাটা তুলে দিল। ওর দিকে তাকাতেই ও একটা মুচকি হাসি দিল। আমি টেবিল থেকে প্লেট নিয়ে উঠে সোফায় গিয়ে বসলাম। তখন ভাবি বলল, ওখানে গিয়ে বসলি কেন? টিভি দেখতে দেখতে খাবো। খাওয়া দাওয়ার পর সবাই যে যার মতো চলে গেল। ভাবি আর আম্মু রান্না করে গেল। ইরা আমার পাশে এসে বসলো। আমি ওর দিকে না তাকিয়ে টিভি দেখতে লাগলাম। ও আমার দিকে একটু এগিয়ে আসলো। আমি একটু সরে গেলাম। ও আবারও আমার দিকে এগিয়ে আসলো। আমি ধীরে ধীরে সোফার একদম কোণায় চলে গেলাম। ইরা আমার সাথে একদম চেপে বসে আছে। আমি ওর দিকে তাকালাম। ও টিভির দিকে তাকিয়ে মুচকি হাসি দিচ্ছে। এই যে শুনছেন? কিছু বলবা? না, কিছু না। এমন ভাব করছে মনে হয় কিছুই বুঝতে পারছে না। ধুর, এখানে আর থাকবো না মনে মনে বললাম। যেই উঠতে যাব তখনই ইরা আবারও আমার হাত ধরে সোফায় বসিয়ে দিল আর আমার কোলে বসে বলল, এই কি হচ্ছে এটা? আম্মু ভাবি দেখে ফেলবে তো। দেখলে দেখুক, আমার কি। এখন চুপ করে থাকো, টিভি দেখতে দাও। ধুর বাল, ভালো লাগে না। না পারছি বসে থাকতে, না পারছি উঠতে। মুটকিটার ভারে আমার পায়ে ব্যথা ধরে গেল। ধীরে ধীরে বললাম,
আরেকবার মুটকে বলে গলা চিপে মেরে ফেলবো। শুনলো কিভাবে? মনে মনে বললাম। কিছুক্ষণ পর ভাবির আওয়াজ পেলাম। আমি ভয় পেয়ে ইরাকে এক ধাক্কা মারলাম, ও মেঝেতে পড়ে গেল। ইরা দিল জোরে এক চিৎকার। রান্নাঘর থেকে ভাবি চলে আসলো আর বলল, কি রে, নিচে বসে আছিস কেন? বসে নেই, পড়ে গেছি। কি করে পড়লি? এই রে, এখন যদি বলে দেয় আমি ওকে ধাক্কা মেরে ফেলে দিয়েছি। তাই আমি ভাবিকে বললাম, পা পিছলে পড়ে গিয়েছে ভাবি। ও যা, রুমে গিয়ে রেস্ট নে। তখন এরা ভাবিকে বলল, তোর কি তার ছিঁড়া? দেখতে পারতেছিস না? উঠাতে পারতেছিস না? রুমে যাব কেমন করে? ইমন ভাই, তুই একটু ওকে রুমে দিয়ে আয় না, আমায় রান্নাঘরে যেতে হবে। না ভাবি, আমি পারবো না। যা না ভাই একটু, তুই তো আমার সুইট ভাই। হয়েছে হয়েছে, আর মাখন মারতে হবে না, আসুন। আমি ইরার দিকে হাত বাড়িয়ে, ইরা হাত ধরে উঠে আবার বসে পড়লো। কি হলো? উঠতে পারছি না। তাহলে কি আমরা নিয়ে যাব? কোলে করে নিয়ে যাও। না, আমি পারবো না। তখন ভাবি বলল, যা না ভাই আমার, প্লিজ প্লিজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ভাবি রান্নাঘরে চলে গেল। আমি ইরাকে কোলে তুলে নিলাম। ও মুচকি মুচকি হাসছে। আমি ওকে কোলে তুলে নিয়ে ওর রুমে গেলাম। ও আমার গলা জড়িয়ে ধরে আছে। আমি ওকে বিছানায় নামিয়ে দিয়ে যখন উঠতে যাব তখন, কি হলো ছাড়েন? না, আগে পাপ্পি দাও, তারপর ছাড়বো। না, আমি পারবো না। তাহলে আমিও ছাড়বো না। ওর কাছ থেকে টান দিয়ে যখন চলে আসতে লাগবো তখন এরা আমার হাতটা টান দিল। আমি ওর গায়ের উপর পড়ে গেলাম। ও আমাকে জড়িয়ে ধরলো। মেয়েদের শরীর এত যে নরম আমি আগে জানতাম না। দয়া করে প্লিজ কেউ খারাপ ভাবে নেবেন না। আমি ইরার শরীরের সাথে যেন মিশে গিয়েছি। কি হলো? কি করছেন? ছাড়ুন, কেউ এসে যাবে তো। আগে পাপ্পি। আমি পারবো না। আচ্ছা, আমি নিজেই নিয়ে নিচ্ছি। যে ইরা আমার ঠোঁটের কাছে ঠোঁট নিয়ে আসতে লাগলো। ভাবি, তুমি এখানে? ইরা আমার কথাটা শুনে আমাকে ছেড়ে দিয়ে দরজার দিকে তাকালো। আমি সেই সুযোগে দিলাম একদম। কুত্তা, আমাকে টুপি পরানো পরে দেখে নিব। রুমে আসলাম। রুমে এসে ফোন টিপতে থাকলাম। বিকেলে মিতু ফোন দিল। কই আছিস? বাসায়। দেখা করতে পারবি? কোথায়? বড় মাঠে। আচ্ছা একটু দাঁড়া, আমি যাচ্ছি। আমি বাসা থেকে চুপচুপ বের হলাম। ইরার সাথে দেখা হয়নি। দেখা হলে কি যে করতো। আমি বাইক নিয়ে চলে আসলাম মিতুর কাছে। অনেকক্ষণ বসে গল্প করলাম দুজন। সন্ধ্যার দিকে ফোনটা বেজে উঠলো। ফোনের দিকে তাকিয়ে দেখি ভাবির ফোন। হ্যালো। কই তুই? আমি তো মার্কেটে আসলাম একটু। করি। ভাবি চলে গেল। আমি ফোন টিপতেছি আর টিভি দেখতেছি। তখন হঠাৎ ইরা এসে আমার কোলে শুয়ে পড়লো আর টিভি দেখতে থাকলো। কি করছো? ভাবি এসে যাবে তো। আসলে আসুক, আমার কি। ইরা টিভি দেখতে থাকলো। আমি রান্নাঘরের দিকে তাকিয়ে থাকলাম ভাবি আসছে কিনা। ইরার দিকে তাকিয়ে দেখলাম ইরা টিভি দেখতে ব্যস্ত। কেন জানি মনে হচ্ছিল ওর মাথায় একটু হাত বুলিয়ে দিই, কিন্তু সাহস হচ্ছিল না। একটু পর ইরাকে ভাবি রান্নাঘর থেকে ডাক দিল। ইরা উঠে রান্নাঘরে গেল। একটু পর ইরা হাতে এক কাপ চা নিয়ে আমার কাছে আসলো, আমাকে দিল আর পাশে বসে পড়লো। অর্ধেক চা খেতে আমাকে থেকে কাপটা নিয়ে ও বাকি চাটুকু খেতে লাগলো আর আমাকে বলল, কি হলো? এভাবে তাকিয়ে আছো কেন? এমনি। বজ্জাত কোথাকার, চায়ের কাপটা নিয়ে নিল। রাতে রুমে আসলাম। রুমে এসে গান শুনতে শুনতে ঘুমিয়ে গেলাম। সকালে উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম। দেখছি ইরা নাস্তার টেবিলে বসে আছে। আমি গিয়ে চেয়ারে বসলাম। ইরা বারবার পায়ে খোঁতা দিতে থাকলো। আমি পাটা সরিয়ে নিলাম। তখন হয়তো ইরার পা চেয়ারের সাথে লাগলো, তাই ওর মুখ কালো হয়ে গেল। আমি নাস্তা করে কলেজে আসলাম। আজ ইরা কলেজে আসেনি, ও ভাবির সাথে মার্কেটে যাবে। ক্লাস করে বের হচ্ছি, তখন মিতু আসলো। কালকে ওই মেয়েটার সাথে তো খুব ঘুরলি। কেন, কি হয়েছে? না, তোকে একটা কথা বলার ছিল। কি কথা বল। এখানে না, বিকেলে পার্কে আয়। আচ্ছা চল, তোকে নামিয়ে দিই। তারপর মিতুকে নিয়ে ওর বাসায় নামিয়ে দিলাম। তারপর বাসায় আসলাম। আম্মু বলল, কই ছিলি? কেন, কলেজে। কোথায় আবার থাকবো? তোর বাইকের পিছনে মেয়েটা কে ছিল? ওটা আমার ফ্রেন্ড হয়। আর কোনোদিন যেন কোনো মেয়েকে বাইকের পেছনে নেওয়া না দেখি, আর কোনো মেয়ের সাথে প্রেম প্রেম করা যেন না শুনি। আম্মু। তারপর রুমে চলে আসলাম। রুমে এসে দেখছি ইরা আমার বিছানায় শুয়ে আছে, বালিশে মুখ লুকিয়ে কান্না করছে। কি ব্যাপার, তুমি এখানে আর কান্না করছো কেন? ও কত কথা বলছে না। আমি ইরার কাছে গেলাম, গিয়ে ওকে ডাকতে থাকলাম। ও সোজা উঠলো, উঠে আমার শার্টের কলার ধরলো। তোমাকে না বলছিলাম কোনো মেয়ের সাথে কথা বলবি না, কিন্তু তুই তো ওই ডাইনির সাথে বাইকে ঘোরাঘুরি করতেছিস। বলেই ইরা কান্না করতে থাকলো।
আরে আমি তো ওকে শুধু বাসায় নেমে দিয়েছিলাম। তোকে বাসায় নামিয়ে দিতে হবে কেন? ওর কি হাত পা নেই? ও চলতে পারে না? রিক্সায় যাবে, অটোতে যাবে, তোর বাইকে কেন? হয়েছে, আর কান্না করতে হবে না, এবার কলার স্যার লাগতেছে। ইরা আমাকে টান দিয়ে বিছানায় শোয়ালো, তারপর আমার বুকের উপর মাথা দিয়ে শুয়ে থাকলো। চুপচাপ থাকবি, আমাকে শুয়ে থাকতে দে। ঠিক আছে, সারাদিন না খেয়েছিলাম, এখনো না খেয়ে শুয়ে থাকি। ইরা মুখ তুলে তাকালো, তারপর আমার ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিয়ে চুষতে থাকলো। টানা 5 মিনিট পর ছাড়লো। দুজনেই হাঁপাতে লাগলাম। এবার হইছে, এখন চুপচাপ শুয়ে থাকবি। ইরা আবারও বুকের উপর শুলো। একসময় ঘুমিয়ে পড়লো। আমি ওকে রেখে উঠে ফ্রেশ হলাম, তারপর নিচে আসলাম। নিচে আসতে ভাবি বলল, ভাবি আমি তোমার ঘরে গিয়ে ঘুমালাম। কেন, তোর ঘরে কি হয়েছে? তোমার বোন শুয়ে আছে। তাতে কি হয়েছে? তুই ওর ঘরে গিয়ে ঘুমা। কি বলছো জাতা? আচ্ছা আচ্ছা, তুই আমার ঘরে গিয়ে শুয়ে পড়। তারপর আমি ভাবির রুমে গেলাম, গিয়ে শুয়ে পড়লাম। বিকেলে আমার ঘুম ভাঙলো। ঘুম ভাঙতেই দেখি ইরা আমার বুকে শুয়ে আছে। কি মেয়ে রে বাবা! আমি ওকে ডাক দিলাম, ওর ধ্যান ভাঙলো। চোখ মুখে ঘুমের ছাপ কম, রাগেরটাই বেশি। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? তোকে কি বলেছিলাম? ক্ষুধা লাগছিল, তাই তোমাকে রেখে চলে আসছিলাম। তারপরে কেন আমার পাশে গিয়ে শুয়ে পড়লি না? ভাবি বলল যে তুমি আমার রুমে শুয়ে আছো, তাই আমি এই রুমে এসে শুয়ে পড়লাম। দোষ করেছে আবার বড় বড় কথা। এখন চলো, আমাকে ঘুরতে নিয়ে যাবে। কিন্তু আম্মু যে মেয়ে বাইকে নিতে না করছে। সেটা অন্য মেয়ে উঠতে মানা করছে, আমাকে না। ইরা উঠে রেডি হতে গেল। আমি আম্মুর কাছে গেলাম। আম্মু, আমি কি বাইকে নিয়ে নেব? শুধু ইরাকে নিবি, আর ওকে যদি না নিস তাহলে তোর বাইক চালানো বন্ধ। ধুর, কি যে বলো তোমরা, কিছুই বুঝি না। তারপর আমি বাইকের কাছে গেলাম। একটু পর ইরা আসলো। ইরা এসে আমাকে জড়িয়ে ধরলো। আমি বাইক স্টার্ট দিয়ে দুজনে পার্কে গেলাম। ইমন, গাড়ি দাঁড় করাও, আমি আইসক্রিম খাবো। আমি ওকে একটা আইসক্রিম কিনে দিলাম। তুমি এখানে দাঁড়াও, আমি একটু আসছি। আচ্ছা, তাড়াতাড়ি আসো। পার্কের ভেতর থেকে। তারপর আমি পার্কের ভেতরে চলে গেলাম। গিয়ে দেখছি মিতু বসে আছে। আমি মিতুর পাশে গিয়ে দাঁড়ালাম। কিরে, কখন এলি? একটু আগে। বস। না, বসবো না। কি বলবি বল, আমাকে একটু তাড়াতাড়ি যেতে হবে। আই লাভ ইউ। আমি সত্যি সত্যি তোকে অনেক ভালোবাসি। প্লিজ আমাকে ফিরিয়ে দিস না। মিতুর কথা শুনে আমি তো পুরাই অবাক, কি বলবো বুঝতে পারছি না। তখনই কে যেন আমাকে এক টান দিয়ে মিতুর থেকে পিছনে সরিয়ে নিল। 2-3টা পড়লো গালে। আমার মাথাটা চিনচিন করছে। কুত্তা, এই তোর কাজ? অন্য মেয়ের সাথে লটর পটর করা? ইরাকে মিতু বলল, এই, তুমি ওকে মারলে কেন? আমি এখানে তোমার সাথে কথা বলছি না, সো চুপ থাকলে ভালো হয়। মানে কি বলতে চাচ্ছ? আর তুমি কোন সাহসে মারলে ওকে? তখন ইরা মিতুকে চড় মারলো। আমি তো দেখেই অবাক। বলছিলাম না চুপ থাকতে। আমি ইরাকে সাইডে নিয়ে আসলাম। তুমি ওকে মারলে কেন? তুই ওকে জড়িয়ে ধরেছিলি কেন? ভেবেছিলাম আমার ভালোবাসা দিয়ে তোমাকে আবার কাছে টেনে নিব, কিন্তু আমি ভুল। তুমি হয়তো আমাকে আর ভালোই বাসো না। আসলে আমি পাগল। কেন যে ভাবছিলাম তুমি আমাকে আগের মতোই ভালোবাসো, তাই তো তোমার কাছে নিজের ভালোবাসাটা জাহির করতে গেছি। হয়তো আমার কপালে তোমার ভালোবাসা নেই। আসলে আমার মতো মেয়েকে হয়তো ভালোবাসার যোগ্যই নয়। পারলে ক্ষমা করে দিও। ইরা কাঁদতে কাঁদতে মিতুর কাছে গেল আর বলল, আপু, পারলে আমাকে ক্ষমা করে দিন। আসলে আমি এতদিন একটা ভুল ধারণা নিয়ে বেঁচেছিলাম, সেটা আজ ভেঙে গেল। আসলে কি জানেন, কাউকে ভালোবাসাটা সহজ, কিন্তু বিপরীত মানুষটার ভালোবাসা পাওয়াটা অনেক সময় কঠিন হয়ে যায়, আবার সম্ভবও হয় না। যেটা আজ আমার থেকে হয়তো কেউ ভালো বুঝবে না। ইমন খুব ভালো ছেলে, আপনাকে অনেক ভালো রাখবে। মাঝে মাঝে শয়তানি করে, কিন্তু জানেন কি, ওর এইটাই আমাকে বেশি টানে। আপনি হয়তো ভাবছেন আমি এসব কেন বলছি। আপনি হয়তো এটাও ভাবছেন যে ইমনকে আমি আপনার থেকে কেড়ে নিব। সেটা নিয়ে ভাববেন না। আমি আপনাদের পথের কাঁটা কখনোই হব না। ভালো থাকবেন। আর রাগের মাথায় তখন আপনাকে অনেক কিছু বলে ফেলেছি, পারলে ক্ষমা করে দিয়েন প্লিজ। কান্না করতে করতে ইরা ওখান থেকে চলে আসলো। আমি বাইক নিয়ে ওর পিছন পিছন আসতে থাকলাম। ইরা ওর রুমে চলে গেল, আমি আমার রুমে চলে গেলাম। ধর, কি করতে কি হয়ে গেল।
না, আমাকে সত্যিটা বলতেই হবে। তারপর আমি ইরার রুমের সামনে গেলাম। রুমের সামনে গিয়ে দেখি ভেতর থেকে কান্নার শব্দ আসছে। ইরা কান্না করছে। এখন আমাকে নিজেকে অপরাধী মনে হচ্ছে, কিন্তু আমি এখন কি করব? আমি দরজাতে নক করলাম, ইরা দরজা খুললো না। আমি দরজা ধাক্কাতে লাগলাম, তখন ইরা দরজা খুললো। প্লিজ আমায় একটু একা থাকতে দিন। যদি আপনি আরেকবার এখানে আসেন তাহলে আমি এখনই এই বাসা ছেড়ে চলে যাব। ইরা কথাটা বলে দরজা লাগিয়ে দিল। আমি আমার রুমে আসলাম। কিছুক্ষণ পর ভাবি আসলেন খাবার খাইতে ডাকতে। আমি খাবারের ওখানে গেলাম, দেখছি ইরা নেই। আম্মু বলল, ইরার সাথে তোর কি হয়েছে? কই কিছু হয়নি তো। তাহলে ও কান্না করছে কেন? আমি আর কিছু বললাম না, মাথা নিচু করে নিজের রুমে চলে আসলাম। খেতে ইচ্ছে করছিল না, তাই চলে আসলাম। চোখ বন্ধ করে শুয়ে আছি। একটু পর মাথায় কারোর স্পর্শ পেলাম। তাকে দেখি ভাবি। ভাইটার বুঝি মন খারাপ? না ভাবি, ভালো লাগছে না তাই। আমাকে বুঝি বলা যাবে না, তাই না? না তেমন কিছু না, শরীরটা একটু খারাপ লাগছে তো তাই। চিন্তা করিস না, আমি সব ঠিক করে দেব। তুই এখন ঘুমা। ভাবি চলে গেলেন। আমি আবার চোখ বন্ধ করে শুয়ে আছি। চোখ বন্ধ করলে ইরার হাসি মুখটা বারবার চোখের সামনে আসছে। যে করেই হোক ওকে আমার পেতেই হবে। ওকে আমি আর আমার থেকে দূরে যেতে দিব না। চিৎকার করে বলতে ইচ্ছে করছে, ইরা আমি তোমাকে ভালোবাসি। যে করেই হোক ওকে আমার থেকে ক্ষমা চেতেই হবে। দরকারে পায়ে পড়ে যাব। সারা রাত ঘুম হলো না, ভোরের থেকে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো, ফোন হাতে নিয়ে দেখি 11টা বাজে। আমি দৌড়ে ইরার রুমে গেলাম। রুমে গিয়ে দেখছি ইরা নেই, রুম ফাঁকা, জামা কাপড়গুলোও নেই। আমি দৌড়ে নিচে গেলাম। ভাবি, 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 কি হয়েছে? ভাবি ইরা কই? ও আজ সকালে চলে গেছে। অনেক আটকানোর চেষ্টা করেছি কিন্তু পারিনি। কয়টা ট্রেনে? 10টা 30-এ। আমি তাড়াতাড়ি করে স্টেশনের উদ্দেশ্যে বাইক নিয়ে রওনা দিলাম। সাবধানে যাস। স্টেশনে যেয়ে দেখছি ট্রেন চলে গিয়েছে। আমি সাইড বেঞ্চে বসে পড়লাম। চোখ থেকে এক ফোঁটা পানি মাটিতে করে পড়লো। আজ আমার জন্য ইরা আমাকে থেকে জুড়ে চলে গেল। আমি কান্না করতে লাগলাম। একটু পর ভাবি আমাকে কল দিল কষ্টে। হ্যালো ভাবি। কি হয়েছে তোর? তোর কণ্ঠটা এমন শোনাচ্ছে কেন? বলো, কি বলবা? কিছু না। পেলি ওকে? না। আচ্ছা তুই বাসায় আয়, তোর সাথে কথা আছে। আচ্ছা আমি এখনই আসছি। আমি বাইকটা নিয়ে রওনা দিই বাসার উদ্দেশ্যে। হঠাৎ দেখি রিক্সা একটা আমার সামনে। আমি কন্ট্রোল না করতে পেরে বাইকটা রিক্সার সাথে লাগিয়ে দিই। চোখ খুলে দেখি মাথায় হাঁটে ব্যান্ডেজ। ভাবি পাশে বসে আছে। ভাবি, বাইকটা ঠিক আছে তো? তোর অ্যাক্সিডেন্ট করার পর একজন তোর ফোন দিয়ে আমাদের হাসপাতালে আসতে বলে। আর তোর যদি কিছু একটা হয়ে যেত তাহলে আম্মুকে মুখ দেখাতাম কেমন করে বল? আচ্ছা ঠিক আছে, বলতে হবে না। কিছু হয়নি। তুই জানিস তোর মাথায় হাতে পায়ে কটা সেলাই পড়েছে? চুপচাপ শুয়ে থাক, বিকালে তোকে বাসায় নিয়ে যাব। ভাবি বাইরে চলে গেলেন। বিকেলে বাসায় আসলাম। আমি স্বাভাবিকভাবে হাঁটতে পারতেছি, কিন্তু হাঁটার জন্য একটু সমস্যা হচ্ছে। রাতে ছাদে বসে আছি। আকাশে হাজারো তারার মেলা। হাজারো তারার মাঝে একটা চাঁদকে দেখছি। কিছুক্ষণ পর কেউ একজন পিঠে হাত দিল। পিছনে তাকিয়ে দেখি ভাবি। ভাবি তুমি এখানে? এত রাতে এমন মনমরা হয়ে বসে আছিস কেন বলবি? তোর কিছু হয়নি তো? আসলে ভাবি। ঠিক আছে, যদি আমাকে আপন না ভাবিস তাহলে বলতে হবে না। ভাবি আমি ইরাকে অনেক ভালোবাসি। আমরা একে অপরকে অনেক আগে থেকে চিনতাম। সেটা আমি, আম্মু, তোর ভাই আর আব্বু সবাই জানি। ইরা আমাদের সব বলেছে। সেদিন কি হয়েছে সেটা বল। তারপর আমি ভাবিকে সেদিনের সব কথা খুলে বললাম। বুঝলাম, এটা শুধু একটা ভুল বোঝাবুঝি। আসলে আমার বোনটার রাগবিমানটা একটু বেশি, বুঝলি? আচ্ছা আমি দেখি কি করা যায়, কিন্তু এরকম মন খারাপ করে বসে থাকা চলবে না। যা রুমে গিয়ে রেস্ট নেই। এভাবে আরো 5 দিন কেটে গেল। হাত পায়ের সেলাইগুলো খুলে ফেললেও দাগগুলো এখনো রয়েছে। সকালে ভাবির ডাকে ঘুম ভাঙলো। ইমন, তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে আয়। কেন? আজ তুই, আমি আর তোর ভাইয়া আমাদের বাসায় যাব। ভাবির কথা শুনে আমার খুশির সীমা ছিল না। ভাবিকে গিয়ে আমি জড়িয়ে ধরলাম। থ্যাংক ইউ ভাবি, তুমি দুনিয়ার বেস্ট কিউট ভাবি। হয়েছে, আর পাম দিতে হবে না, তাড়াতাড়ি নিচে আয়। তারপর আমি ভাবিকে বললাম, তুমি 2 মিনিট ওয়েট করো, আমি 1 মিনিটে রেডি হয়ে আসছি। তারপর আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে নাস্তা করে বসে আছি। কিছুক্ষণ পর ভাই আসলো। কিরে, ব্যাগ গোছানো শেষ? কতক্ষণ আর সময় লাগবে? ভাবি কই? রেডি হচ্ছে। 20 মিনিট পর ভাবি বের হয়ে আসলো।
এতক্ষণ সময় লাগে হয়েছে, তোর তো আর তস হয়েছে না। কেন? আচ্ছা তুমি ময়দা মেখে আসো, আরো আমরা দাঁড়িয়ে আছি। ওই ছাগল, আমি কোন দিন ময়দা মাখি? প্রতিদিনই তো মাখো। দাঁড়া, তোর মার হয়নি অনেকদিন। আহ, তোমরা ঝগড়া বাদ দিয়ে চলো তো। এমনিতেই তোমাদের ময়দা মাখতে মাখতে অনেক সময় চলে গেছে, আর দেরি করলে ট্রেন মিস হয়ে যাবে। কি, আমি ময়দা মাখি? যাবই না আমি, যাও তোমরা। ভাবি রাগ করছো কেন? আমার ভাইয়া মজা করে বলছে। আমার ভাবি আটা সুন্দরী না, আমার ভাবি অনেক। ঠিক আছে, তুই বলছিস বলে যাচ্ছি, না হলে ওরা আজ খবর করে দিতাম। ভাবির কথা শুনে ভাইয়ার মুখটা একদম চুপসে গেল। এবার চলো, না হলে দেরি হয়ে যাবে। চল। তারপর আমরা একটা অটোতে উঠলাম। কিছুক্ষণ পর স্টেশনে গেলাম। ট্রেন আসলো। আমার তো আর তর্স হয়েছে না কখন যে পৌঁছাবো। আমার ভাবি অবস্থাটা বুঝতে পেরেছে আর আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। কি হলো, হাসছো কেন? না এমনি। একটা কথা বলে দি, আর 1 ঘন্টা লাগবে যেতে, তাই বারবার টাইম দেখা বন্ধ কর। কি 1 ঘন্টা? কেন, তুই কি 2 ঘন্টা শুনতে চাইছিলিস? আমি তো ভাবছিলাম আর আধা ঘন্টা। আরে বাবা, কি প্রেম পাগল দেওর আমার। হুর, তোমাদের যত সব আলতু ফালতু কথা, থাকবো না আর এখানে। আমি সিট থেকে উঠে ট্রেনের দরজার কাছে এসে দাঁড়ালাম। ইরা আর আমার সাথে কাটানো কথাগুলো মনে পড়তে থাকলো। কিছুক্ষণ পর কাঁধে কার যেন হাত রাখলো। পিছনে তাকিয়ে দেখি ভাইয়া। আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবি? আমরা তো প্রায় এসে গেছি, তাড়াতাড়ি চল। চলো। কিছুক্ষণ পর স্টেশন আসলো। স্টেশন থেকে বের হয়ে 2টা রিক্সা নেওয়া হলো। একটা রিক্সাতে ভাইয়া আর ভাবি, আর একটা রিক্সাতে আমি। 10 মিনিট পর রিক্সা একটা বাড়ির সামনে এসে দাঁড়ালো। হয়তো এটাই ইরাদের বাসা, তাই ভাইয়ারা নেমে গেল, আমিও নেমে গেলাম। ভাইয়া রিক্সার ভাড়াটা দিয়ে চলো। ভাবিদের বাসাটা খুব সুন্দর। ভাবি কলিং বেলে চাপ দিল, তখনই একটা মহিলা এসে দরজা খুলে দিল। ভাবি মহিলাটাকে জড়িয়ে ধরলো। হয়তো এটা ভাবির আম্মু আর আমার হবু শাশুড়ি। ভাইয়া ওনাদের সালাম দিলেন, আমিও দিলাম। তারপর আমরা ভিতরে গেলাম। তখন ভাবির আম্মু বললেন, ইরা, ইরা, দেখ কারা এসেছে। পর ইরা নেমে আসলো। চোখে কালো দাগ, মুখ চোখ শুকিয়ে গিয়েছে, মনে হয় সারা রাত ঘুমায় না। তখন ইরা বলল, কেমন আছেন দুলা ভাই? ভালো, তুমি? ভালো আছি। তুই কেমন আছিস আপু? আমি তো ভালোই আছি, কিন্তু তুই হয়তো ভালো নেই। চেহারাটা একই অবস্থা করেছিস, বলতো? ঠিকই বলেছিস, তোদের ওখান থেকে আসার পর সারাদিন মরমরা হয়ে বসে থাকে, কারোর সাথে কথা বলে না। খেতে ডাকলে বলে খেতে ইচ্ছে করছে না। আমি কি করব বল? ওকে নিয়ে খুব দুশ্চিন্তায় আছি। আচ্ছা ঠিক আছে, তুমি টেনশন নিও না, এখন আমি এসে গেছি না, সব ঠিক করে দেব। ইরা, এমনকি দোতলার রুমটা দেখিয়ে দে। আমি এখন আসি, আপনি রেস্ট নিন। সিনথি চলে গেল। আমি ঠিক বুঝতে পারছিলাম ইরাই ওকে পাঠিয়েছিল আমার কি অবস্থা জানার জন্য। আমি মনে মনে একটু হাসলাম, ঘুমিয়ে গেলাম। বিকেলে ভাবির ডাকে ঘুম ভাঙলো। কি হয়েছে ভাবি, ডাকতেছো কেন? ঘুরতে যাব, চল। যাও তোমরা, আমি যাব না। ও, ইরাও যাবে আমাদের সাথে? তুই যাবি না? ঠিক আছে। কি, একটু দাঁড়াও, আমি রেডি হচ্ছি। ছাগল, তাড়াতাড়ি কর। তারপর আমি রেডি হয়ে বাইরে গেলাম। 2টা রিক্সা নেওয়া হলো। এক রিক্সায় ভাইয়া আর ফাবি, আর এক রিক্সায় আমি আর ইরা। ইরা অন্যদিকে তাকিয়ে আছে, আমি ইরার দিকে। হঠাৎ রিক্সার চাকায় একটা গর্তের মধ্যে ঝাঁকি খাওয়ায় ইরা আমার কাছে ছড়ে আসে। আমি যখনই ওর হাতে হাত দিতে যাব, তখনই ওর হাত ও সরিয়ে নিল। এরপর আমরা একটা পার্কে গেলাম। ভাবি আর ভাইয়া বসে বসে গল্প করছে আর বাদাম খাচ্ছে, আর এদিকে আমি একা একা বাদাম খাচ্ছি। ইরা আনমনে হয়ে বসে আছে। একটু পর একটা ছেলে আসলো, ইরার পাশে দাঁড়ালো আর বলল, কিরে, কেমন আছিস? ভালো, তুই? ভালো। এটা কি? এটা দুলা ভাইয়ের। ও আচ্ছা, হঠাৎ এখানে? এমনি ঘুরতে আসলাম, বস। এরপর ছেলেটা আমার আর ইরার মাঝখানে বসে গল্প করতে লাগলো। ছেলেটার সাথে ইরা হেসে হেসে গল্প করছে। এতক্ষণ ইরা কথা বলছিল না, কিন্তু ছেলেটা আসার পর ইরা হেসে হেসে গল্প করছে। মাথায় রক্ত উঠে গেল, মনে হয় ছেলেটাকে এখন উড়াধুরা দেই। কিন্তু কি করব, কিছুই করার নেই। ভাইয়া ভাবি দেখলে রাগ করবে। কিছুক্ষণ পর দেখলাম একটু দূরে একটা মেয়ে বসে ফোন টিপছে। তারাও, আমি এবার দেখাচ্ছি। আমি ওদের কাছ থেকে উঠে মেয়েটার কাছে আসলাম আর বললাম, কারোর জন্য অপেক্ষা করছেন? কেন বলেন তো? না, একা একা বসে আছেন তো, তাই আর কি বললাম। একা বসে থাকলে কি কারোর জন্য অপেক্ষা করা হয়? না সেটা না, এখানে তো কেউ একা আসে না, তাই আর কি বললাম। ও, তাহলে আপনিও একা আসেননি?
আমি একা আসিনি, কিন্তু একাই আছি। আপনার কথা ঠিক বুঝলাম না। অদকে কষ্ট পেয়ে বসে আছে। ইমন ছেলেটির সাথে হেসে হেসে কথা বলছে। তার সহ্য হচ্ছে না তার। তাই ইরা উঠে তার আপুর কাছে গেল আর তার আপুকে বলল, কিরে তুই এখানে, ইমন কই? আছে, চল বাসায় যাব। এক্ষুনি, একটু পর যাই, তুই বস এখানে। বলছি না বাসায় যাব, তাড়াতাড়ি ওঠ। দুলা ভাই উঠেন তো। আচ্ছা, এরা যখন বলছে চলো চলে যাই, কিন্তু ইমন কই? আপনারা দাঁড়ান, আমি ঢেকে আনছি। ইরা ইমনের কাছে আসলো। কথা বলা শেষ হলে চলুন বাসায় যাব। আচ্ছা চলো। তারপর নিশিকে থেকে বিদায় নিয়ে চলে আসলাম। অবশ্য ওর নাম্বারটা নিয়ে এসেছি। বাসায় আসলাম। বাসায় আসার সময় ইরার মুখটা দেখার মতোই ছিল। মনে হয় ও আমাকে চোখ দুটো দিয়ে খেয়ে ফেলবে। রাগী লোকে আমার দিকে তাকিয়ে আছে। বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম। তারপর নিচে গেলাম, খাওয়ার টেবিলে বসলাম। সাথে ইরাও ছিল। তারপর খাবার খেয়ে ছাদে আসলাম। রাতের প্রকৃতিটা দেখার মতোই ছিল। পকেট থেকে সিগারেট বের করে খাওয়া শুরু করলাম। সিগারেট খাওয়া আমার নেশা না, কিন্তু একটা দুইটা খাই, না খেলেও চলে। হঠাৎ ছাদে কারো পায়ের আওয়াজ পেলাম। সিগারেটটা আমি লুকিয়ে ফেললাম। তাকিয়ে দেখি ইরা আসছে। আমি সিগারেটটা দূরে ফেলে দিতে চেয়েও দিলাম না। দেখিও কি করে, ইরা নিঃশব্দে চলে গেল ছাদের এক কোণায়। আমি সিগারেট আবার খেতে লাগলাম। তখন ইরা বলল, এটা কি আপনার বাসা যেখানে সিগারেট খাচ্ছেন? না, কেন? এখানে সিগারেট খাওয়া বারণ নাকি? হ্যাঁ বারণ। আর এই ছাদে চারটার আসা অ্যালাও না, এক্ষুনি নেমে যান। তাহলে আমি জারতারের মধ্যে পড়ি? হ্যাঁ, আমার তো সেটাই মনে হয়। হো, ভালো তো, কথায় ভালোই বিষ ঢালতে শিখেছ। তারপর আমি ওখান থেকে নেমে আসলাম। ইরাদের বাসার পাশে একটা চায়ের দোকান আছে। আমি ভাবিকে বলে চায়ের দোকানে গেলাম। গিয়ে একটা সিগারেট কিনে খেতে লাগলাম। ইরা ছাদে দাঁড়িয়ে আমাকে দেখছে, আমি সিগারেট খাচ্ছি। ইরাকে অবশ্য দেখা যাচ্ছে না অন্ধকারের মধ্যে, তাও চাঁদের কিছুটা আলোয় ইরার ছায়াটা দেখা যাচ্ছে। সিগারেটের ধোঁয়ায় ইরার ঢালা বিষগুলোকে বের করার চেষ্টা করলাম। কিছুক্ষণ পর বাসায় আসলাম। ভিতরেই ঢুকতেই ইরার মুখোমুখি হলাম। আমি ওর মুখোমুখি না হয়ে আমি উল্টো দিক দিয়ে আমার রুমে চলে গেলাম। কোনোভাবে আমার হার মানলে চলবে না। আমি কখনোই ইরাকে আমার জীবন থেকে দূরে সরে যেতে দিব না। এসব মনে মনে ভাবতেই ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে গেলাম। ভাইয়া, ভাবি, সিনথি আছে। আমি গিয়ে সিনথির পাশে বসলাম। আমি গিয়ে চুপ করে বসে খেতে লাগলাম। পাশ থেকে সিনথি আমার কানের কাছে এসে বলল, ভাইয়া, আপনি আর আমি আজ ঘুরতে যাব। সিন্ধির কথা হয়তো ইরা শুনতে পেয়েছে, তাই ইরা সিন্ধির দিকে তাকালো। ওর রাগী লোভ দেখে তো সিন্ধির যায় যায় অবস্থা। তখন ইরা সিন্ধিকে বলল, এত কথা কিসের? খাওয়ার সময় যা, উপরে যা। তখন ভাবি ইরাকে বলল, আরে ওকে খেতে দে আগে। না, ওর খাওয়া লাগবে, তুই উপরে যা। সিন্থি উঠে উপরে চলে গেল। ইরা মনে হয় আমার দিকে আগুনের দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে হয় এক্ষুনি ওর চোখ দিয়ে আগুন বের হবে। আমি উপরে চলে আসলাম ওর দিকে না তাকিয়ে। বিকেলে বাজারে যাওয়ার জন্য বের হলাম। তখন সিন্থি বলল, ভাইয়া কই যান? মার্কেটে যাব। ও, আমিও যাব, চলুন, আমার কিছু কেনাকাটা করার আছে। আমি আর সিন্থি মার্কেটে গেলাম। ও শপিং করতে লাগলো। তখন একটা শপে একজোড়া পায়েল দেখে পছন্দ হয়ে গেল। আমি একজোড়া পায়েল নিলাম ইরার জন্য। ইরার পায়েল অনেক পছন্দ। আমরা মার্কেট থেকে বের হয়ে আসব, তখন দেখছি ইরা মার্কেটের ভেতরে যাচ্ছে। আমি ভাবলাম এক্ষুনি ওকে পায়েল জোড়া পরিয়ে দিই। আমি ওকে ডাকতে লাগলাম, কিন্তু শুনেও না শোনার ফান করে চলে গেল। আমি দৌড়ে ওর কাছে গেলাম। গিয়ে হাতটা ধরে বললাম, কি হলো? এতক্ষণ ট্যাক্সি শুনতে পাচ্ছ না? জানোয়ার, রাস্তাঘাটে মেয়েদের দেখলে হাত ধরতে ইচ্ছে হয়। কুত্তা, বাবা মার শিক্ষা দেয়নি? তোর মতো ছেলেদের জন্মেরই ঠিক নেই, সেই জন্যই তোরা এমন করিস। আরেকদিন যদি দেখি তাহলে বুঝতে পারবি। ইরা কথাগুলো বলে চলে গেল সেখান থেকে। ওখানকার সবগুলো মানুষ আমার দিকে কেমন যেন দৃষ্টিতে তাকিয়ে আছে। ইরা কিভাবে বলতে পারলো? কিন্তু বললেও ও আমার মা বাবা নিয়ে কেন বলল? চোখ দিয়ে আমার টপ টপ করে পানি পড়ছে। আজ বুঝলাম ইরা আর আমার নেই। হঠাৎ কাঁধে কারো হাতের স্পর্শ পেলাম। পিছনে তাকিয়ে দেখি সিন্থি। ভাইয়া, আপু তোমার সাথে এমন করলো কেন? আমি ভাবতেও পারিনি আপু এমনটা করবে। তুমি তো খারাপ কিছু করনি। আরে বাদ দাও, তেমন কিছু না। হাত দিয়ে চোখের পানি মুছতে থাকলাম। সেটা তোমার চোখ দেখেই বুঝতে পারছি। আমি আপুর ব্যবহারে অনেক লজ্জিত। আমি আপুর হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। আরে তুমি কি বলছো? তুমি কি করেছ?
তুমি ক্ষমা চাচ্ছ কেন? সব দোষ আসলে আমার ভাগ্যের। বুঝলাম না। আসলে আমি কি জানো তো, যেটা আমার জীবনে প্রথম থাকে আমি সেটা জীবনের মর্যাদা দিতে চাই না। যখন সেটা আমার জীবন থেকে বের হয়ে যায় তখন সেটা আমি পেতে চাই। হয়তো এটা উপর থেকে লেখা থাকে, এটা উপরওয়ালার মর্জি। কারো মনে জায়গা করে নিতে উপরওয়ালার মর্জি থাকা লাগে কি? হয়তো বা না, কিন্তু সম্পর্কটা মর্যাদা পেলে একটা হ্যাপি এন্ডিং থাকতে গেলে তার উপর একটা আদেশ থাকে। তার ইচ্ছা না থাকলেও রাস্তা একসাথে আসলেও ঠিকানাটা আলাদা হয়ে যাবে। তোমার কথার কিছুই বুঝলাম না। একদিন বুঝতে পারবা, চলো বাসায় যাই। চলো। বাসায় আসলাম, ভাবি আমাদের কাছে আসলো আর আমাকে বলল, কি রে তোর গালে কিসের দাগ? তখন ভাবিকে সিনথি বলল, জানো আপু, ইরা আপু না। কথাটা বলার আগে আমি সিনথিকে থামিয়ে দিলাম। কিছু না ভাবি, গালে একটা মশা পড়েছিল, সেটাকে মারতে গিয়ে দাগ পড়ে গিয়েছে। ভাবি আমার দিকে তাকালো। যা ওপরে গিয়ে ফ্রেশ হয়ে নে। উপরে এসে শুয়ে পড়লাম। ভাবছি এরা কেন আমার সঙ্গে এমনটা করলো। হয়তো ভেবেছিলাম ওর অভিমানের জন্য এমনটা করেছে, কিন্তু ও ওর জীবনে আর আমাকে চায় না। তাহলে ওর ইচ্ছাটাই থাক। নীরবে কেঁদে চলেছি। মনে হচ্ছে জীবন থেকে বড় কিছু একটা হারিয়ে ফেলেছি সারা জীবনের জন্য। শত চেষ্টাতেও তাকে আর আটকে রাখতে পারলাম না। চারদিকে আঁধার হয়ে আসছে। ভালোবাসা আমার সাথে না হলেও কষ্টগুলো আমার সাথে আছে। ভালোবাসার হয়তো সব থেকে বড় পাওনাটা আমি পেয়ে গেলাম আজ। নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে, কিন্তু সেইটা করলে আব্বু আম্মু ভাইয়া ভাবিকে ধোকা দেওয়া হবে। এই যন্ত্রণাটা নিয়ে সারা জীবন বেঁচে থাকতে হবে। সারা রাত কেঁদেই গেলাম। বাইরে খেয়ে এসেছি বলে ভাবে আর আমাকে খেতেও ডাকেনি। জোছনার আলোয় বসেছি। রাতে জোছনার আলোর মধ্যে অন্য কিছু একটা আছে। আজ বুঝলাম জোছনার চাঁদের রাত মানুষের কেন পছন্দ। এই জোছনা মানুষকে পুরনো কথাগুলো মনে করে দেয়, তা ভালো হোক বা খারাপ। রাতের জোছনা চাঁদ কাউকে একা থাকতে দেয় না, থাকতে দেয় তার সাথে পুরনো কষ্ট আর স্মৃতি। সারা রাত ঘুমাতে পারলাম না। পরের দিন সকালে ফ্রেশ হয়ে নিচে গেলাম। চোখের নিচে কালো দাগ পড়ে গিয়েছে, মাথাটা ঝিমঝিম করছে। ভাবির সাথে কথা বলে বাইরে গেলাম। পাশের চায়ের দোকানে যেতে লাগলাম। কি যেন মনে হলো, পিছনে তাকালাম। তাকিয়ে দেখি ইরা আসছে। আমি সেদিকে না তাকিয়ে একটা দোকান থেকে 1 প্যাকেট সিগারেট কিনলাম আর সেটা নিয়ে একটা পার্কে গেলাম। ইরা ওর বান্ধবীদের নিয়ে পার্কে আসলো। আমি ওদের দেখতে পেয়ে মাথা নিচু করলাম আর নীরবে সিগারেট টানতে লাগলাম। একটা সিগারেট শেষ হলো, তারপর আর একটা সিগারেট ধরালাম। হঠাৎ চোখ দিয়ে পানি পড়তে লাগলো। এদিকে ইরা ইমনকে সিগারেট কিনতে দেখে ইরা তার কিছু বান্ধবীদের নিয়ে আসে, যাতে ইমন কিছু বুঝতে না পারে। ইরা ইমনকে সিগারেট খেতে দেখে। কালকের ঘটনার জন্য ইরাও ঘুমাতে পারেনি। ইরাও সারা রাত কেঁদেছে। কাল কেন যে ওর সাথে এমন ব্যবহার করলাম, আজ আমার জন্যই ও কষ্ট পাচ্ছে। সব আমার জন্য। ওর মুখে ওর কাছে যাব। এসব কথা ভাবতে ভাবতে ইরা কেঁদেই ফেললো। তখন ইরার ফ্রেন্ড বলল, কি রে কাঁদছিস কেন? ইরা কেঁদেই চলেছে। আরে বলবি তো। ইরার ওখানে না থেকে বাসায় চলে আসে। বাসায় এসে দরজা বন্ধ করে কাঁদতে থাকে। তখন ইমন সামনে তাকিয়ে দেখে ইরা নেই সেখানে। আমি সারাদিন বাইরে কাটিয়ে বিকেলে বাসায় যাই। ভাবি অনেকবার ফোন দিয়েছে, কিন্তু আমি ফোন ধরিনি। বিকেলের দিকে বাসায় গিয়ে দেখি ভাবি বসে আছে। আমাকে দেখে বলল, ভাবি হয়েছিলি বাহিরে। কি হয়েছে বলতো? কাল বাজার থেকে আসার পর থেকে কেমন যেন হয়ে গেছিস। কিছু হয়নি। উপরে যা, তোর সাথে আমি একটু পর কথা বলছি। আমি রুমে এসে শুয়ে পড়লাম। মাথাটা খুব ব্যথা করছে। একটু পর ভাবি আসলো আর বলল, সিগারেট খাস? আমি চুপ হয়ে গেলাম। আমি নিচে তোর শরীর থেকে সিগারেটের গন্ধ পেয়েছি। কি হলো বলছিস না কেন? আমি চুপচাপ করে রইলাম। আর যেন কোনোদিন সিগারেট খাওয়া না দেখি। তারপর ভাবি আমার কাছে আসলো, আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো আর বলল, ইরা কি বলেছে তোকে? কিছু বলেনি। তুই বলবি না, আমি জানি। ভাবি সিনথিকে ডাক দিল। সিনথি রুমে আসলো। ভাবি সিনথিকে বলল, কাল মার্কেটে কি হয়েছিল? কই কিছু হয়নি তো আপু। আর একবার মিথ্যে কথা বললে থাপ্পড় মেরে গাল ফাটিয়ে দেবো, বজ্জাত মেয়ে। ভাবির ধমকে সিনথি কেঁদে দেয়। কান্না করা বন্ধ কর। ভাবির ধমকে সিনথি চুপ হয়ে যায়, কিন্তু চোখ দিয়ে পানি পড়ছে। এখন বল কালকে কি হয়েছিল? একটাও যদি মিথ্যে কথা বলিস তাহলে আজ তোর একদিন কি আমার একদিন। সিনথি সব কথা খুলে বলে ভাবিকে। ভাবি কথাগুলো শুনে রেগে আগুন হয়ে যায়। ভাবি আমাকে হাত ধরে ইরার রুমে নিয়ে যেতে থাকে। ভাবি আমার কথাটা শোনো।
ইরার কোনো দোষ নেই, আমি ওর হাত ধরেছিলাম। তাতে কি হয়েছে? এর আগে মনে হয় তুই ওর হাত ধরিসনি, আর হাত ধরেছে বলে তোকে মারবি, বাবা মা তুলে গালি দিবি? ভাবি, ইরার কোনো দোষ নেই, একটাবার আমার কথা শোনো। একদম চুপ করে থাকবি। ভাবির এই লোক কখনো দেখিনি। ভাবির রেগে আগুন হয়ে আছে। ইরার রুমে আমাকে হাত ধরে নিয়ে গেল। ইরা জানালার পাশে দাঁড়িয়ে আছে। তখন ভাবি ইরাকে বলল, তুই কাল ইমনকে কেন মেরেছিস? ও কোন সাহসে আমার হাত ধরেছিল? আপু, আমার কথাটা শোন। চুপ, তোকে নিজের বোন বলতে ঘেন্না করছে। তুই জানিস ইমন তোকে কতটা ভালোবাসে, তাও তুই ওকে অপমান করলি, ওর বাবা মাকে নিয়ে গালাগালি দিলি। ওর বাবা মা এখন আমারও বাবা মা। তুই এতটা নীচ হয়ে গেছিস জানতাম না। ইরা নীরবে কান্না করে যাচ্ছে। আজ থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমারই ভুল, আমি কেন ইমনকে এখানে আনতে গেলাম। কালকে আমরা এখান থেকে চলে যাব, তারপর আর কোনোদিন এই বাসায় আসবো না। ইরা কোনো কথা বলছে না, শুধু কান্না করছে। তখন ইরা ইমনকে বলল, ইমন ভাই আমার, মাফ করে দে আমায়। আমার বোন এমন করবে আমি ভাবতেও পারিনি। আমি ওর হয়ে তোর কাছে মাপ চাইছি। কি বলছো ভাবি? তুমি আমার বড়, তোমার মাপ চাওয়া মানাই না। ওখান থেকে ভাবি চলে গেল। আমি ইরার দিকে তাকালাম। ইরা আমার দিকে তাকিয়ে আছে, চোখ দিয়ে জল পড়ছে, হয়তো কিছু বলতে চাচ্ছে। ওর মুখে একটা মায়া আছে, কিন্তু ওর মায়ায় জড়িয়ে আমার লাভ নেই। আমি আর রুম থেকে চলে আসলাম। একটু পর ভাবি আমার রুমে এসে আমার কাপড় গুছিয়ে দিতে লাগলো। ভাবি, ও তো তোমার ছোট বোন, তুমি কি ওর সাথে কথা না বলে থাকতে পারবা? এরকম বোনের দরকার নাই যে মানুষকে মানুষ মনে করে না। কিন্তু ভাবি। চুপ, একটা কথাও বলবি না। সব কাপড় গুছিয়ে দিয়েছি, কাল সকালেই তাড়াতাড়ি বের হতে হবে। ঘুমিয়ে পড়। ভাবি আর কথা না বলে রুম থেকে বের হয়ে চলে গেল। রাতে ঘুম আসছে না। জানালার পাশে এসে দাঁড়িয়ে আছি। বাইরে বাতাস বইছে, পরিবেশটা মনোরম মনে হচ্ছে। হঠাৎ ইরার জন্য কেনা পায়েলের কথা মনে পড়লো। ব্যাগ থেকে পায়েল বের করলাম, বের করে নাড়াচাড়া করছি হাত দিয়ে। পায়েলটা হাতে নিয়ে ইরার জন্য একটা চিঠি লিখলাম। তারপর পায়েল আর চিঠিটা নিয়ে ইরার রুমে গেলাম। দরজা খোলাই আছে। রুমে গিয়ে দেখি ইরা ঘুমিয়ে আছে। আমি পায়েলটা ওর পায়ে পরিয়ে দিলাম, চিঠিটা পায়েলের সাথে আটকে দিলাম। তারপর আমি খাটে বসলাম, ওকে দেখছি। ওকে দেখে আমার মনই ভরছে না। কিছুক্ষণ আর খাটে বসে থেকে ওর কপাতা করে বের হয়ে আসলাম। এদিকে ইরার ঘুম ভাঙে। ঘুম ভাঙতেই দেখে তার পায়ে পায়েল, আর পায়েলের মধ্যে একটা চিঠি। সে চিঠিটা খুলে পড়তে থাকে। হীরা, কি বলবো ভেবে পাচ্ছি না। আজ মনটা খুব একা লাগছে। আজ তোমার থেকে দূরে চলে যেতে হবে। আমি কখনোই ভাবিনি, এটা হয়তো আমারই ভুল। আমি তোমার যোগ্য নই, তাই সেই দিনকার কথাগুলো তোমার কথাটা বিষ ছিল, যেগুলো আমার মনটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে। তোমাকে ভালোবাসার আমার কাছে কোনো কারণ ছিল না, আর ভুলে যাওয়ারও কোনো কারণ নেই। তাই আমি তোমাকে হয়তো কোনোদিনও ভুলতে পারবো না, কিন্তু তুমি আমার থেকে ভালো কাউকে পেলে হয়তো আমাকে ভুলে যাবে। আর আমাকে দেখে তোমার সাথে পুরনো কথা নাম মনে পড়ে, তাই আমি আর আমার ভালোবাসা নিয়ে তোমার সামনে কোনোদিনও আসবো না। সেটা নিয়ে তুমি চিন্তা করো না। পায়েলগুলো চাওয়ার জন্য সেদিন তোমার হাতটা ধরেছিলাম, তাই ভেবে নিয়েছিলাম তোমার হাত ধরার যোগ্যতা আমার কোনোদিনও হবে না। পায়েলগুলো তুমি রেখে দিলে আমি খুশি হব। ভেবে নাও এটাই আমার শেষ চাওয়া। ভালো থেকো। আর আমার জন্য তোমার আর ভাবির সম্পর্কটা খারাপ হলো, তার জন্য আমি দুঃখিত। আশা করি আমার থেকে ভালো তুমি তোমার জীবনে পাবে, যে আমার মতো জানোয়ার হবে না। হিতি, ইমন। চিঠিটা নিয়ে ইরা বুকের মধ্যে জড়িয়ে কাঁদতে থাকলো। জীবনের সব থেকে বেশি যাকে ভালোবাসতাম সে আজ দূরে চলে গেল। কি করে বাঁচবো আমি? আমার আর বেঁচে থাকার অধিকার নেই। কেন বাঁচবো আমি? আর কার জন্যই বা বাঁচবো? আমি ভাবি আর ভাইয়া স্টেশনে বসে আছি। 30 মিনিট ধরে বসে আছি। একটু পর ভাবির ফোনে একটা কল আসে। ভাবি কিছুক্ষণ কথা বলে। ভাবি চিৎকার দিয়ে ওঠে। কি হয়েছে ভাবি? তুমি কাঁদছো কেন? ইমন, ইরা না সুসাইড করার চেষ্টা করেছে। ইরা এখন কোথায়? আম্মুকে হাসপাতালে নিয়ে গেছে। তাড়াতাড়ি চলো। আমরা হসপিটালে গেলাম। অজান্তে চোখ দিয়ে এখন পানি বের হচ্ছে। ভাবি আমার কাছে আসলো আর বলল, কাঁদিস না ভাই আমার। ভাবি, পাগলিটার কিছু হয়ে গেলে যে আমি আর বাঁচতে পারবো না। আমি তোর ভালো থাকার জন্য এমনটা করেছিলাম, কিন্তু এমনটা করলো। ভাবি, ওর তো কিছু হবে না। কিছু হবে না, আমি ডাক্তারের সাথে কথা বলছি, ও একদম ঠিক হয়ে যাবে। আমি ওর কাছে যাব ভাবি।
একটু পর ডাক্তার ওকে চেক আপ করবে, তুই চুপ করে বস, আমি আসতেছি। ভাবির কথাটা শুনে কিছুটা স্বস্তি পেলাম। কিছুক্ষণ পর ডাক্তার বের হলো। আপনারা পেশেন্টের সাথে দেখা করতে পারেন, কিন্তু এক এক করে। ডক্টর চলে গেল। ভাবি অবশ্য আমাকে দেখা করতে বলেছিল আগে, কিন্তু আমি গেলাম না। সবাই আগে দেখা করতে আসলে আমি যাব। আমি রুমে ঢুকলাম। এরা শুয়ে আছে। এরা আমার দিকে তাকিয়ে মুখটা ঘুরিয়ে নিল। আমি ওর পাশে গিয়ে বসলাম। ওর হাতে ব্যান্ডেজ করা। দুজনে চুপচাপ। ও অন্যদিকে মুখ ঘুরিয়ে আছে। আমি ওর হাতের উপর হাত রাখলাম। এরা কিচ্ছু বলল না। দুজনে চুপচাপ। আমি কি বলবো ভেবে পাচ্ছি না। আমি একটু রাগানোর জন্য বললাম, কি আমি কি চলে যাব? আসতে কি বলছে? কেউ বলেনি। নির্লজ্জের মতো চলে এসেছি। এখন চলে যাই? যা, চলে যা, লাগবে না তোকে। আরে চলে যাচ্ছি তো, চিল্লাচ্ছ কেন? আমি যখন উঠতে যাব তখন দেখছি এরা ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। মুখটা কি এদিকে একটু ঘোরানো যাবে? না, যাবে না, চলে যা তুই, কারো দরকার নেই আমার। সত্যি তো? হীরা চুপ, কান্না করছে। কি হলো? এরা আমার দিকে ঘুরলো। আমার চোখের দিকে তাকিয়ে আমাকে জড়িয়ে ধরলো। আমার বুকে মুখ বুঝে কান্না করতে লাগলো। আরে এত কান্না কেন করো? চুপ কর, একদম কথা বলবি না। আরেকবার যদি আমাকে ছেড়ে যাওয়ার কথা বলিস তাহলে বুঝতে পারবি। তাহলে সেদিন বাজারে কি বললে? আসলে সেদিন তোমাকে সিনথির সাথে দেখে আমার মাথা খারাপ হয়ে গেছিল, তাই হাবল তাবল বলে ফেলেছি। আমাকে মাফ করে দাও প্লিজ। তুমি যদি মাফ না করো তাহলে আমি আবার কিছু করে ফেলবো। আরে পাগলি, আমি কি তোমার সাথে রাগ করে থাকতে পারি? অবশ্য আবার হাত কাটলে ভালো হবে। কেন? তাতে তোমার ওজনটা যদি একটু কমে। যে মোটু তুমি। কি? আমি মোটু? বলে বুকে কামড়ে ধরলো। আরে আরে লাগছে তো, ছাড়ো। আরে এভাবে কি কেউ কামড় দেয়? ওসব বাদ দাও, এখন একটা কিস দাও। কি কিস? না, বিয়ের পর। দিবা কিনা বলো। কেউ এসে পড়বে। তোর গোষ্ঠী কিলাই। বলে ইরা আমাকে টান দিল। আমি ওর উপর পড়ে গেলাম। ইরা ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিল। 3 মিনিট পর ছেড়ে দিল। দুজনে হাঁপাতে থাকলাম। ইরা আবারও ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিল। এভাবে 3 বার কিস করলো। শেষমেশ আমি ওকে আমার নিজের থেকে ধাক্কা মেরে আলাদা করে দিলাম। আমি হাঁপাচ্ছি। এমন ভাবে কেউ কি কিস করে? আমি করি। আমার এখনই দম বন্ধ হয়ে যেত। হইছে, ঢং বাদ দাও। বিকেলে ইরাকে বাসায় আনা হলো। গাড়ি থেকে নামার সময় ইরা ডাক দিল, কি হলো? আমার কেমন যে লাগছে, মাথাটাও ঘুরছে, আমি হাঁটতে পারবো না। তো আমি কি করব? কোলে করে নিয়ে যাও। কি বলছো? ভাইয়া ভাবি তো আছে। নিয়ে যাবি কিনা বল। ভাবি তখন আমার কাছে আসলো। কি হয়েছে, বাসায় চল। দেখো না আপু, আমার মাথাটা ঘুরছে, কেমন যেন লাগছে। ওকে বলছে কোলে করে নিয়ে যেতে, কিন্তু কিছুতেই নিয়ে যাচ্ছে না। একটা মেয়ে অসুস্থ, ওকে সাহায্য করা বাদ দিয়ে কি বলছিস? যা ওপরে নিয়ে যা। কথাটা বলে হাসতে হাসতে চলে গেল। আমি ইরাকে কোলে তুলে নিলাম। ও আমার গলা জড়িয়ে ধরলো। তারপর আমি ওকে ওর বেডে শুইয়ে দিলাম। তখন ইরা বলল, আমার পাশে শুয়ে পড়ো। না না, সবাই কি ভাববে? বলছি না শুয়ে পড়ো। ইরা জোর করে আমাকে ওর পাশে শুইয়ে দিল। তারপর আমার বুকে মাথা রাখলো। কিছুক্ষণ পর, ইমন, হুম। একটা কিস করি? না, করি না। এখন না, এখন ঘুমাও। তাহলে মাথায় হাত বুলিয়ে দাও। আমি ইরার মাথায় হাত বুলে দিতে থাকলাম। ইরা ঘুমিয়ে গেল। রাতে আমি ইরাকে খাওয়ালাম। রাতেও ইরা ওর পাশে আমাকে জোর করে শুইয়ে দিল। ভাবিকে বললাম, ভাবিও বলল, এরা অসুস্থ, ওকে একা রাখা কি ঠিক হবে? ভাই আর ভাবি ছাই দিল মাঝরাতে। ইমন, শুনছো? কি হলো? ছাদে যাব, চলো। রাত 1টা বাজে, এখন ছাদে গিয়ে কি করবা? চাঁদ দেখবো, চলো না। কাল গেলে হয় না? না, হয় না, চলো এখনই। চলো। আরে আরে, আমি হাঁটতে পারবো না, কোলে করে নিয়ে যাও। আমি ইরাকে কোলে নিলাম। কোলে নিয়ে ইরাকে নিয়ে ছাদে গেলাম। আমরা এক জায়গায় বসলাম। ইরা আমার কাঁধে মাথা রাখলো। মুহূর্তটাতে আর কিছু ছাড় নেই, শুধু যাতে মুহূর্তটা এই জায়গাতে আটকে থাকে। ইমন। আবার কি হলো? ইমন, আর ছেড়ে যাবে না তো? যতদিন পর্যন্ত উপরে যে আছে তার ডাক না পড়ছে, ততদিন পর্যন্ত আমি তোমার কাছেই আছি। একটা কথা বলবো? বলো। একটা কিস দিবা? আবার? দিবা না? যাও, তোমার সাথে কথাই নাই। আরে আমি কি বলেছি দিব না? তাহলে দাও।
আমি ইরার কপালে একটা মায়া এঁকে দিলাম। এইরকম করে কেউ কিস দেয়? তাহলে কেমন করে দেয়? দাঁড়াও, দেখাচ্ছি। ইরা সে পরে, আর সেটাকেই ভালোবাসা ভেবে ফেলে। প্রকৃত ভালোবাসায় শেষ পর্যন্ত থেকে যাবে শুধু দুইটা মন, আর তাদের ভালোবাসা।